নমস্কার, আমি বৈশাখী। বৈশাখীর গল্প কথায় টুকরো টুকরো গল্প নিয়ে আজ হাজির হয়েছি আপনাদের জন্যে। আজ গল্প শালিনী, প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্যে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। অবশ্যই আপনাদের সাহায্য এবং সহযোগিতা একান্তভাবে কামনা করি। কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প শালিনী। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি অবশ্যই প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। কাঞ্চনপুর গ্রাম সময়ের সাথে হারিয়ে যাওয়া এক পটচিত্র। সোনালি ধানের মাঠ আর বাঁশঝাড়ের সবুজ ছায়া ঘেরা এই গ্রামে একটা পুরনো অভিশাপ ছায়া ফেলে রেখেছে। গ্রামের মানুষ বিশ্বাস করে কালো শালিক এখানকার এক অভিশপ্ত আত্মার প্রতীক। এই পাখি যেই বাড়ির ছাদে গিয়ে বসে সেখানে সাক্ষাৎ মৃত্যু নেমে আসে। এমন গল্প শুনে শহরের নামকরা গবেষক রুদ্র সেন চ্যালেঞ্জ নিলেন। প্রাচীন কাহিনী আর কুসংস্কার নিয়ে তার অদম্য কৌতূহল ছিল। রুদ্র বিশ্বাস করতেন প্রতিটি কাহিনীর পিছনেই লুকিয়ে থাকে কোনো বাস্তব ঘটনা। রুদ্র কাঞ্চনপুরে পৌঁছালেন এক সায়াহ্নে। গ্রামের মানুষ তাকে অভ্যর্থনা জানালেও তার অনুসন্ধানের কথা শুনে তাকে সতর্ক করলেন। এক বৃদ্ধা মহিলা বললেন, বাবা, রাত নামলে বাইরে বেরোবে না। আমরা অনেকে অনেক কিছু হারিয়েছি। এই গ্রামে অশুভ কিছু আছে। রুদ্র হেসে বলে, ভূতের গল্প শুনে আমি ভয় পাই না ঠাকুমা, সত্যি বের করতেই আমি এখানে এসেছি। গ্রামের এক কোণে রুদ্র একটা পুরনো বাড়ি ভাড়া নিলেন। সন্ধ্যার পর পুরো গ্রামটা যেন ঘুমিয়ে পড়ে। চারিদিক প্রবল নিস্তব্ধতা। প্রথম রাতেই রুদ্র তার ডায়েরিতে লিখেছিল, এই গ্রামের পরিবেশ অদ্ভুতভাবে চাপা। বাতাসেও যেন একটা অজানা শীতলতা আছে। ঠিক মধ্যরাত্রে রুদ্র জানালার বাইরে থেকে এক তীক্ষ্ণ পাখির ডাক শুনতে পায়। আলো আঁধারি চাঁদের নিচে কালো শালিকটি বসেছিল তার বাড়ির ছাদে। রুদ্র ভাবে, এর সাধারণ পাখি নিয়ে তো ভয় কেন এদের? গ্রামের মানুষগুলো কেমন যেন কুসংস্কারাচ্ছন্ন। রুদ্র ঘুমোতে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পাখির সেই কর্কশ ধ্বনি তার মাথার মধ্যে মন আর মস্তিষ্ককে যেন গ্রাস করতে শুরু করেছিল একটু একটু করে। চোখ বন্ধ করতেই সে দেখতে পাচ্ছে একটা পোড়া মেয়ের মুখের অবয়ব তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে। চোখটা খোলার সঙ্গেই মাথার কাছে অমন একটা দৃশ্য দেখেই ভয়ে চিৎকার করে ওঠে একা একা রুদ্র। ঘুম ভেঙে উঠে দেখে ঘরের কোণটা অন্ধকারে ঢাকা। পরদিন সকালেই রুদ্র গ্রামের মন্দিরে যায়। মন্দিরটা বেশ পুরনো, সময়ের ভারে যেন মাথা নত করে রেখেছে। পুরোহিত মহাদেব তাকে সবিস্তরে গ্রামের ইতিহাসের কথা বললেন। প্রথমেই রুদ্রকে দেখে তিনি হাসি মুখে বললেন, হয়েছে তো সব মনোবাসনা পূর্তি। আমি জানতাম তুমি এখানে আসবে। তোমার গাড়ি দেখেই আমি আন্দাজ করেছিলাম এই গ্রামে আবার নতুন কারো প্রবেশ ঘটছে, যে কিনা কালো শালিকের ইতিবৃত্ত জানতে চায়। কি হয়েছিল পুরোহিত মশাই? তুমি ভয় পেয়েছ? আসলে না, ঘুমোচ্ছিলাম। তবে শোয়ার আগে দেখতে পেলাম আমার জানলার কাছে কালো শালিক। তোমার কপাল ভালো, তোমাকে সে হত্যা করেনি। কেন কেন বলছেন? কারণ যার বাড়িতেই সে বসে তার সাক্ষাৎ মৃত্যু ঘনিয়ে আসে। যে প্রায় 50 বছর আগে গ্রামে শালিনী নামের একটা মেয়ে থাকতো। সবাই খুব ভালোবাসতো ওকে। মা মরা মেয়েটা জ্যাঠা জেঠির কাছেই বড় হয়েছিল।
জেঠিমাটা ওকে দু চোখে সহ্য করতে পারত না। জ্যাঠার অতিরিক্ত ভালোবাসা বাৎসল্য দেখে জেঠিমা রাগে জ্বলে পুড়ে শেষ হয়ে যেত। একদিন গয়না চুরির অপবাদ দিল ওকে। তখন গ্রামে মাতব্বররা ছিলেন, তারা শাস্তি দেবার কথা চিন্তা করলেন। বিচারে উঠে এলো এক অদ্ভুত সাজা। কেন? দেখো, এখানে কিছু নিয়ম রীতি আছে। গ্রামের লোকেদের প্রত্যেকেরই অপরাধীকে শাস্তি দেবার সমান অধিকার এখানে আছে। কাজেই একটা বড় মাটির পাত্রে চিরকুট জমা করা হতো। যেই চিরকুট বেশি উঠবে সেই চিরকুট অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে। গ্রামে মোট জোর হয়তো 400 কি 500 পরিবারের বসবাস সেই সময় ছিল। এখন তো মেরে কেটে আরো কম। ভয়ে তাতেই উঠে এলো, তাকে নিবস্ত্র করে পোশাক ছিঁড়ে তার সমস্ত শরীরে চুনকালি মাখাতে হবে। ব্যাস, পোশাক ছিঁড়ে তাকে উলঙ্গ করে জনসমক্ষে প্রথমে অপমান করা হলো। জ্যাঠামশাইয়ের দিকে মেয়েটা মলিন নয়নে তাকিয়েছিল। ওর জেঠিমাই সর্বপ্রথম এসে ওর সর্বাঙ্গে কালি মাখাতেই বুঝতেই তো পারছো বাছা, জোয়ান মেয়ে, তার সমস্ত শরীরে ইয়ং ছোকরারা হাত দেওয়ার জন্যে আকুপাকু করে। গভীর রাতে অপমানে ক্রোধে যন্ত্রণায় শ্মশানে কোনো চিতার ওপরে এই ঝাঁপ দিয়ে মেয়েটা মরে। আর অভিশাপ দিয়ে যায় সবাইকে যে তোরা কেউ ঘুমাতে পারবি না, তোরা কেউ শান্তি পাবি না। সেই থেকে কালো শালিক দেখলেই সবাই ভয় পায়। শালিনী আর শালিকের মধ্যে অনেক মিল কিনা। রুদ্র কাহিনীতে প্রাচীন সত্যের ইতিহাসের ইঙ্গিত পায়। সে ঠিক করে শালিনীর মৃত্যুর নৈপথ্যের সত্যতা উদ্ঘাটন করবে। রুদ্র জানতে পারে গ্রামের সেই মাতব্বর রামেশ্বরের প্রপৌত্র সোমেশ্বর এখনো জীবিত। তিনি গ্রামের একমাত্র ব্যক্তি যিনি ছোট্টবেলায় সেই ঘটনা দেখেছিলেন। অবশ্য এখন বয়সের ভারে তিনি কুঁজো হয়ে গিয়েছেন। নমস্কার। নমস্কার, আমি রুদ্র, শহর থেকে এসেছি আপনাদের গ্রামের ওই ভূতের বিষয়টা নিয়ে গবেষণা করতে। ভূত? কে? শালিনী। ও, শালিনী দিদি। আপনি দিদি বলতেন? তাহলে কি বলবো, ভালো মেয়ে, খুব ভালো মেয়ে ছিল। কিন্তু ওরা ওরা ওকে কি করেছিল? ওরা ওকে পুড়িয়ে মারলে। রুদ্র বেশ অবাক হয়ে তাকিয়ে থাকে বৃদ্ধ সোমেশ্বরের দিকে। হাত পায়ের চামড়া কুঁচকে গিয়েছে, মলিন বদনে গায়ের রংটা বেশ ফ্যাকাশে। এখানে আসার আগে রুদ্র শুনে এসেছে ওনার বংশ পরম্পরায় যারা আছেন তারা কেউ এখানে থাকেন না। বৃদ্ধ একাই থাকেন। প্রত্যেক মাসে মোটা অঙ্কের একটা টাকা বিদেশ থেকে নাকি আসে, আর সেই টাকাতেই গ্রামের অন্যান্য যারা যুবকরা তারাই একটা মেয়ে ছেলেকে দিয়ে রান্নাবান্না করিয়ে বুড়োকে পরিষ্কার করিয়ে রেখে দিয়েছে। বোঝাই যায় টাকার অঙ্কটা বেশ মোটা, তাই ইয়ং ছোকরাদের ঝুঁকিটাও এখানে অনেকটাই বেশি। আপনি দেখেছিলেন ওনাকে পোড়াতে? হ্যাঁ, শালিনী দিদি খুব লজ্জা পেয়েছিল। গ্রামের শেষে মুখ লুকিয়ে থাকতো, মরতো না কোনোদিন। বিশ্বাস করো বাবা, ওরা 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 জোর করে টানতে টানতে নিয়ে চিতার মধ্যে ওকে ফেলে দিয়েছিল। কেন? শালিনী দিদি বোধহয় ওদের ইচ্ছে পূরণ করেনি, তাই। রুদ্রর বুঝতে বাকি থাকলো না। একটা মেয়ে জন্মের পর থেকে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত যুবকদের কাছে আনসেফ হয়ে থাকে। আর কেন, সেই কারণটা নিশ্চয়ই ব্যাখ্যা করতে হবে না রুদ্রকে। সে আগেই শুনে এসেছে, পুরোহিত মশাই বলেছেন যুবকরা রীতিমতো তার হাতে সারা গায়ে ওই কালি মাখানোর সময় কেউ অট্টহাস্য করেছে, কেউ তার বক্ষে হাত দিয়ে অশ্লীলভাবে সেটা স্পর্শ করেছে। আর কোথায় কোথায় হাত দিলে রাগ হবে সেটা তো স্বাভাবিক ব্যাপার। মেয়েটা কতটা অসহায় ছিল। আমরা অনেক ভুল করেছি। দিদির অভিশাপ বেঁচে আছে। ওর অভিশাপ থেকে কেউ বাঁচবে না। কেউ বাঁচতে পারবে না? না। কয়েকদিনের মাথাতেই জেঠিমা ঘাড় মোটকে পড়ে পড়েছিল। জেঠু কলেরায় পচে মরেছে।
আমার বংশের অনেক বেটারা ওই কাজের সঙ্গে যুক্ত ছিল। বিদেশে পালিয়েও রক্ষা হয়নি, অপঘাতে মরণ। তাহলে এখন আর কে জীবিত আছে? আছে, একজন আছে। সে যদি ক্ষমা চায় তবে। কার কথা বলছেন বলুন তো? গ্রামের পুরোহিত। তিনিই তো বিধান দিয়েছিলেন, তার হাতেই তো চিরকুট উঠে এসেছিল। একবার যখন পুরোহিত দেখে বললেন ওই চিরকুটে বেশিরভাগই নাকি নিবস্ত্র করে কালি মাখানোর কথা, তখন আর কারো দেখার স্পর্ধা ছিল না। ওনার বাবাও ছিলেন গ্রামের পুরোহিত এবং মাতব্বর। জমিদার স্বয়ং ওনার কথায় উঠতেন বসতেন। রুদ্র বুঝতে পারল মা মরা শালিনীর শরীরের প্রতি আকর্ষণ ছিল প্রত্যেকের। নেহাত খেলার ছলে মেয়েটির সাথে দুষ্টুমি করতে গিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। মেয়েটির সম্ভ্রম ছিনিয়ে নিতে গিয়েছিল হয়তো, মেয়েটি দেয়নি বলেই তাকে পুড়িয়ে মারা। এখন কি করলে সে সকলকে রক্ষা করবে জানি না, তবে তার আত্মার কাছে ক্ষমা চাইতে হবে। রুদ্র চাঁদের আলোতে শালিনীর আত্মার সঙ্গে দেখা করার চেষ্টা করে। পুরোহিত মশাইকে গিয়ে পুরো ব্যাপারটা বলতেই তিনি প্রথমে অস্বীকার করলেও পরে বলেন, হ্যাঁ, এই ঘটনার জন্যে আমি দায়ী। তখন আমার কচি বয়স। শালিনীকে যে কেউ পছন্দ করত, কিন্তু কিন্তু মা মরা মেয়েটার প্রতি আপনার বিয়ে করার ইচ্ছে না জেগে অন্য ইচ্ছে জাগলো, তাই তো? এখন আপনাকে ছাড়া যে এ কাজ সম্ভব না। আর যদি আপনি আমার সঙ্গে না যান তাহলে এই দেখুন। সোমেশ্বরের পুরো ভিডিও রেকর্ডিংটা পুরোহিত মশাইয়ের সামনে তুলে ধরতেই তিনি আটকে উঠলেন ভয়ে। না, আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে, এই কাজটা তুমি করো না। কেন? ওই দিন ওই মেয়েটার গায়ে চুনকালি মাখানোর সময় এইটুকু হুঁশ আপনাদের ছিল না? আমি জানতাম কোনো না কোনো রটনার ভেতরে সত্য তো কিছু একটা লুকিয়ে রয়েছেই। আপনি যাবেন কি যাবেন না? আমি যাব। রুদ্র ছাদে বসে আছে, তার কালো শালিকটা আবার ছাদে এসেছে। হঠাৎ করেই সেটা কেমন যেন একটা মানুষের রূপের পরিবর্তন হচ্ছে। সমস্ত শরীরটা পোড়া, আর জায়গায় জায়গায় মাংসপিণ্ড খসে পড়ছে। দেখে রুদ্রর ক্ষোভও হলো আর হলো দুঃখ। মলিন বদন দেখে মনেই হচ্ছে 14 কি 15 বছরের একটা মেয়ে। তুমি আমায় কেন বাঁচাতে এলে? আমি যেখানেই বসি সেখানেই বলে পাপ হয়, কিন্তু কিন্তু বিশ্বাস করো, আমি পুরোহিত মশাই সিঁড়ি দিয়ে তখন উঠে আসছেন। রুদ্র দেখতে পেল শালিনীর চোখটা মারাত্মকভাবে জ্বলে উঠল। শালিনী এগিয়ে যাচ্ছে তার দিকে। পুরোহিত মশাই চুপ করে দাঁড়িয়েছিলেন। রুদ্র বলল, ভয় পাবেন না, কিছু করবে না। তুই এখানে? রীতিমতো খেপে গেল শালিনী। রুদ্রর কাছে এগিয়ে এসে বলল, আমি তোমার কোনো ক্ষতি করব না, শুধু এটুকু বলবো, কাউকে আমি খুন করিনি। এই লোকটা আমার সম্ভ্রম নষ্ট করে আমাকে পুড়িয়ে দিয়েছিল। তারপর নিজের আধিপত্য বিস্তারের জন্য একে একে সবাইকে খুন করেছে। আমি নিজে গাছে বসে তার সাক্ষী দিয়েছি। কিন্তু আমি যখনই সেই মৃত ব্যক্তির বাড়ি গিয়ে তাদের সাহায্যের জন্য বসতাম, আমাকে অপবাদ দিত। আমি নাকি নষ্ট কালো শালিক। আমি এবার তোকে ছাড়বো না। আজ তুই। শালিনী এগিয়ে যাচ্ছে। পুরোহিত মশাই আতঙ্কিত হয়ে পিছপা হচ্ছেন। রুদ্র বলল, থামো, দেখো, তুমি ওর কোনো ক্ষতি করো না, দেখো। কিন্তু তখন আর শালিনীকে কে আটকায়? পরের দিন সকালে শ্মশানের ঘাটে পুরোহিত মশাইয়ের মৃতদেহ আবিষ্কার হলো। মুখে তার আতঙ্কের চিহ্ন, মাথাটা কে যেন ঘুরিয়ে দিয়ে গিয়েছে। রুদ্রর বাড়ি সিসিটিভি ফুটেজ আছে, যেই কামরায় সে উঠে এসেছে। পুলিশ এলো, তদন্ত হলো, আর তাতে উঠে এলো 10 হাত দূরে দাঁড়িয়ে থাকা রুদ্রর সামনে কোনো একটা হাওয়া, যেই হাওয়াটা আগিয়ে গিয়ে পুরোহিত মশাইয়ের মুন্ডুটা জাস্ট হালকা করে নাড়িয়ে দিল।
একটা মানুষ যদি জাদুটোনা করে বা ম্যাজিক করে তাহলেও তার হাতের দূরত্বের অতটাতে কোনো ব্যক্তিকে মেরে ফেলা সম্ভব না। সুতরাং কালো শালিকের অস্তিত্ব সঠিক। সন্ধ্যের পরে কেউ আর ভয়ে বাড়ির বাইরে বেরোতে সাহস পেত না। তবে রুদ্র বলল, আপনারা নিশ্চিন্ত থাকুন, এতদিনের একটা কলঙ্ক আজ ঘুচেছে। কালো শালিক আপনাদের ক্ষতি করবে না, সে মুক্তি পেয়েছে। ছোট গল্পের সমাহার আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। প্রতিদিন আসবো দুটো করে টুকরো গল্পের সমাহার নিয়ে। আপনাদের সাহায্য এবং সহযোগিতা একান্তভাবে কামনা করি। ভালো লেগে থাকলে অবশ্যই বৈশাখীর গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।